So good morning once again to all of you. Today our topic is tense. We have English class. So you all know what is tense. Tense means time of action. Tense কাকে বলবো? What is tense? কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন যে সময়ে হয়, অর্থাৎ টাইম অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশন ইজ টেন্স। আমরা এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, অর্থাৎ আমরা এক্সাম অ্যাঙ্গেল থেকে পড়াশোনা করব। টেন্স তোমরা সবাই কম বেশি জানো, ছোটবেলায় পড়ে এসেছো, কিন্তু কম্পিটিটিভ এক্সামে টেন্স থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব। সেই কোয়েশ্চেন ওয়াইজ আমরা আলোচনা করব, সেই সঙ্গে অবশ্যই বেসিকটাকে বলে। দেখো, টেন্স বলতে একটা অ্যাকশন, অর্থাৎ কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ করছে, অর্থাৎ যে কাজটা করছে সেটা তো একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা লিখব। তো আমি আগে একটা সেন্টেন্সের বেসিক কনসেপ্ট তোমাদেরকে বলে দিই। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে বেসিক্যালি মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। কি বললাম? মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। হোয়াট ইজ সেন্টেন্স? তোমাকে যদি বলে হোয়াট ইজ সেন্টেন্স, তো যদি আমরা বলি সেন্টেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স, আমরা কি জানি? সেন্টেন্স হচ্ছে ইট ইজ meaningful arrangement of words। একটু হোল্ড করো। তাহলে যেটা বলছিলাম, হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স হচ্ছে মিনিংফুল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। সেন্টেন্সের কটা পার্ট থাকে? মূলত সেন্টেন্সের তিনটে পার্ট থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। এই যে ভার্ব অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করছে, কাজটা তো কোনো একটা সময়ে করবে, অর্থাৎ তার একটা টাইম থাকবে। সেই টাইম অফ অ্যাকশনটাকেই আমরা কি বলবো? টেন্স বলবো। অর্থাৎ সাবজেক্ট কোন সময়ে কাজটা করছে, ইট মাস্ট হ্যাভ আ টাইম। ভার্ব কি? ভার্ব হচ্ছে একটা অ্যাকশন। তো সাবজেক্ট যে সময়ে কাজটা করবে, ইট মাস্ট হ্যাভ আ টাইম। ইট মে বি ইন প্রেজেন্ট টেন্স, ইট মে বি ইন পাস্ট টেন্স, ইট মে বি ইন ফিউচার টেন্স। অর্থাৎ যে সময়ে সাবজেক্ট কাজটা করবে তার যে টাইমটা, সেই টাইমটাই হচ্ছে টেন্স, এবং সেই টাইম অনুসারে আমরা এর স্ট্রাকচারটাকে লিখব। ঠিক আছে? এবার দেখো, আমি কয়েকটা বেসিক জিনিস তোমাকে একটু বলে দিচ্ছি। ধরো বললাম এ ইজ A is calling B। এটা কি ধরনের সেন্টেন্স? ধরো বললাম A is calling B, এটা একটা পজিটিভ সেন্টেন্স। A B কে ডাকছে, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। সো দিস ইজ পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে? বাট আমি যদি বলি is A calling B, is A calling B যদি আমরা বলি, এটা কি ধরনের হলো? একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এটা কি না? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? ইজ এ কলিং বি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা করব, আমরা কি জানি না? এই যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা কার আগে লিখব? এই ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে লিখব। ইজ এ কলিং বি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা ক্লোজ এন্ডেড, একটা ওপেন এন্ডেড। ব্যাপারটা বোঝাচ্ছি, আমরা কোনটাকে ক্লোজ এন্ডেড বলবো, কোনটাকে ওপেন এন্ডেড বলবো। ধরো বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়েও স্টার্ট হয়। এখানে কাকে ডাকা হচ্ছে? বি কে ডাকা হচ্ছে। আমি যদি এরকম বলি, হু ইজ
হু ইজ কলিং বি, কোয়েশ্চেন মার্ক, বি কে কে ডাকছে, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দিস ইজ অলসো ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস? It is also an interrogative sentence, but what is the difference between these two sentences? In the first sentence, is A calling B, it means it is closed. A কি B কে ডাকছে, A ছাড়া আর কেউ ডাকছে না, অর্থাৎ এটা কি, তো এটাকে আমরা বলবো ক্লোজ এন্ডেড। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এটা কি, এটা হচ্ছে ক্লোজ এন্ডেড। বাট সেকেন্ড সেন্টেন্সটা হু ইজ কলিং বি, কে বি কে ডাকছে, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটাকে আমরা বলবো ওপেন এন্ডেড, কারণ অ্যান্সারটা তো আমি পাইনি এখনো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ওপেন এন্ডেড, বিকজ উই ডোন্ট নো দ্য আনসার ইয়েট। থাকবে ক্লোজ এন্ডেড কখন হবে, যখন অবজেক্ট এবং সাবজেক্ট ডিফাইন থাকবে। এখানে সাবজেক্টকে এ, যেমন এই সেন্টেন্সে সাবজেক্টকে এ, কাকে ডাকছে, বি কে, বি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই ডিফাইন্ড, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই ডিফাইন্ড, অর্থাৎ সেন্টেন্সটা ক্লোজ হলো, ক্লোজ এন্ডেড। কিন্তু হু ইজ কলিং বি, এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যদি কোনো একটা মেনশন না থাকে, সেটা ওপেন এন্ডেড হয়ে যায়। বি কে কে ডাকছে জানি না, অ্যান্সার টু বি গিভেন, এই জন্য এটা কি, এটা হচ্ছে ওপেন এন্ডেড। ঠিক আছে, সেই সঙ্গে নেগেটিভ সেন্টেন্স হয় এ ইজ নট কলিং বি। যদি তুমি নেগেটিভ সেন্টেন্স বলো, সেক্ষেত্রে তোমাকে নো বা নট লাগাতে হবে। ঠিক আছে, তুমি যদি এরকম বলো যে এ ইজ নট কলিং বি, তো এ ইজ নট কলিং বি যখন বলছো, এই নটটা কি, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। তো এই চার রকমের সেন্টেন্স মূলত আমরা ইউজ করে থাকি। বেসিক্যালি উই ইউজ দিস 4 টাইপস অফ সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সের 3টে পার্ট থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। তো তোমার যাবতীয় কোয়েশ্চেন, সে এরর ডিটেকশন হোক, সে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক, বা যাবতীয় কোয়েশ্চেন, হোয়াট এভার কোয়েশ্চেন দ্যাট মে বি আস্কড ইন দ্য এক্সাম, দ্য কোয়েশ্চেন্স আর রিলেটেড টু আইদার সাবজেক্ট অর অবজেক্ট অর ভার্ব, এই 3টের ওপর রিলেটেড থাকবে। এবার ধরো আমি নাউন প্রোনাউন চ্যাপ্টার যখন পড়ছি, তো নাউন প্রোনাউনটা বেসিক্যালি কোথায় থাকে, হয় সাবজেক্টে বা অবজেক্টে। নাউন প্রোনাউনের আগে আর্টিকেল ইউজ করা হয় এ অ্যান্ড দি, সেটাও কি হয় সাবজেক্টের আগে বা অবজেক্টের আগে। সাবজেক্ট বা অবজেক্ট যে কাজটা করছে সেটা কি, সেটা হচ্ছে ভার্ব, তাহলে এসে গেল ভার্বে। এবার দেখো কোয়ালিফায়ার, ইংলিশে 2টো কোয়ালিফায়ার আছে। সাবজেক্ট বা অবজেক্টকে কোয়ালিফাই যে করে সে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টের আগে বসবে। ভার্বকে যে কোয়ালিফাই করে সে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের আগে বসবে। নেক্সট কনজাংশন, 2টো সাবজেক্টকে বা 2টো অবজেক্টকে বা 2টো ভার্বকে যে জয়েন করে সেটা হচ্ছে কনজাংশন। আর ভার্ব এবং অবজেক্টের মধ্যে যে যোগাযোগ স্থাপন করে, লিঙ্ক করে, সেটা কি, সেটা হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ আমরা এই 3টে পার্টের সেন্টেন্সকে যদি ভাগ করি, এই 3টে পার্টের মধ্যেই কিন্তু আমাদের সব কিছু রয়েছে। তাহলে আমি তোমাদের বেসিক সেন্টেন্সের ব্যাপারটা বোঝালাম আগে। সেন্টেন্স 2 রকম হয় বেসিক্যালি, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সে কোনো নো বা নট থাকবে না, যেমন এইটা এ ইজ কলিং বি, এটা পজিটিভ সেন্টেন্স। এর যদি আমরা নেগেটিভ করি, এ ইজ নট কলিং বি, এটা হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার আসছি ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ যখন আমরা করব, আমরা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে লিখব, ইজ এ কলিং বি। এটা কিন্তু ক্লোজ এন্ডেড, কারণ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই দেওয়া, এ কি বি কে ডাকছে, জাস্ট কোয়েশ্চেন করা হচ্ছে। কিন্তু আমি যদি বলি হু ইজ কলিং বি, বি কে কে ডাকছে, অ্যান্সার ইজ নট নোন, অর্থাৎ একটা দিক খোলা রয়েছে, এখানে একটা জিনিস তোমাকে বসাতে হবে, কে ডাকছে, অর্থাৎ এটা হচ্ছে ওপেন এন্ডেড। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আরেকটা জিনিস বলছি, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা লিখব বা নেগেটিভ সেন্টেন্স যখন আমরা লিখব, আমরা বেসিক্যালি কি করব, আমরা নো বা নট ইউজ করব নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বটাকে সাবজেক্টের আগে লিখব।
দেখো, ধরো বললাম ফর নেগেটিভ সেন্টেন্স, ফর নেগেটিভ সেন্টেন্স আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করি? নট বেসিক্যালি আমরা ইউজ করি, শুড বি অ্যাডেড উইথ অক্সিলিয়ারি ভার্ব অনলি। এটা খুব ইম্পর্টেন্ট। অক্সিলিয়ারি verb only, not should be added with auxiliary verb only, অর্থাৎ কেবলমাত্র অক্সিলারি ভার্বের সাথেই আমরা নট ইউজ করব, অন্য কোনো ভার্বের সাথে নট ইউজ করব। ধরো বললাম হি ইজ প্লেইং চেস, হি ইজ প্লেইং চেস। আমি যদি এখানে বলি ও চেস খেলছে না, তো নটটা আমি কোথায় লাগাবো? হি ইজ নট প্লেইং চেস। এই নটটা আমরা কার সাথে লাগাবো? ইজ এর সাথে। আমরা প্লেইং এর সাথে লাগাচ্ছি না, হি নট প্লেইং চেস হয় না, হি ইজ নট প্লেইং চেস। বাট আমি যদি এরকম বলি হি প্লেস চেস, ও চেস খেলে, এখানে কিন্তু আমি অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, এখানে কেবলমাত্র মেন ভার্ব আছে প্লেস। আমি যদি এর নেগেটিভ করি তখন কিন্তু তোমাকে এই প্লেসের থেকে অক্সিলারি ভার্বকে বার করতে হবে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অক্সিলারি ভার্ব হয় ডাস, তাহলে হি ডাজ নট প্লে চেস, হি ডাজ নট প্লে চেস। ঠিক আছে, তো আমরা এই যে নটটা ইউজ করছি, নটটা আমরা কার সাথে ইউজ করছি? ডাসের সাথে। কারণ ডাসটা কি? ডাসটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তো আমাদের এই প্লেস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে হি, সেই জন্য প্লেসের সাথে অক্সিলিয়ারি ভার্ব কি থাকবে? ডাস থাকবে। এটাই যদি আই প্লে চেস হতো তখন আমি আই ডু নট প্লে চেস করতাম, আই এর সাথে আমরা কি করতাম? ডু করতাম। এবার ডু বা ডাজের সাথে আমরা সবসময় মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করি। এটাই যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, প্রথম সেন্টেন্সটা জাস্ট এই অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে লিখব। এটাকে আমরা কি লিখব? ইজ হি প্লেইং চেস? কোয়েশ্চেন মার্ক। আর যদি আমি সেকেন্ড সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে লিখি, আমরা কি করব? এখান থেকে অক্সিলারি ভার্বটাকে বার করতে হবে আগে, কারণ ইন্টারোগেটিভ যখন আমরা করব, এখানে লিখে দিচ্ছি ফর ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? অক্সিলিয়ারি ভার্ব should be auxiliary verb should be written before subject. ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় মনে রাখবে? অক্সিলিয়ারি ভার্ব should be written before subject. auxiliary verb should be written before subject. অর্থাৎ আমরা প্রথম সেন্টেন্সটায় যেটা ইন্টারোগেটিভ করেছি, ইজ হি প্লেইং ক্রিকেট, অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে দিলাম। বাট দ্বিতীয় সেন্টেন্সটায় প্লেস রয়েছে, এই প্লেসের মধ্যে অক্সিলিয়ারি ভার্বটা কোথায়? এই প্লেসের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কি আছে? যেহেতু হি রয়েছে, অর্থাৎ এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি? ডাস। যদি আই প্লে হতো তখন ডু হতো অক্সিলিয়ারি ভার্ব। তো এই ডাসটাকে আমরা কি করব? সাবজেক্টের আগে লিখব।
অর্থাৎ এখানে সাবজেক্টটা কি হি, তো এখানে লিখবো ডাজ হি, আর এখানে প্লে হবে ডাজ হি প্লে চেস, এখানে প্লেস হবে না, ডাজ হি প্লে চেস। কি বললাম বুঝতে পারলে? ডাজ হি প্লে চেস, কি বললাম বুঝতে পারলে? ডাজ হি প্লে চেস। অর্থাৎ আমাদের এখানে হি এর আগে আমরা কি বসাচ্ছি না ডাজ বসাচ্ছি। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। লিখে নাও এত পর্যন্ত। তাহলে আমরা বেসিক কনসেপ্ট অফ ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সটা দেখলাম। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমত মনে রাখবে বা নেগেটিভ সেন্টেন্সে আমরা নো বা নট ইউজ করব অক্সিলারি ভার্বের সাথে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেখান থেকে আমাকে মেন ভার্ব থেকে অক্সিলারি ভার্বটাকে বার করতে হবে, বার করে আমরা তার সাথে নো বা নট লাগাবো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। তো অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে না থাকে আমাদের মেন ভার্ব থেকে অক্সিলারি ভার্বকে এক্সট্রাক্ট করে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে এবার এখানে দুটো কনসেপ্ট আসছে, একটা অক্সিলারি ভার্ব, একটা মেন ভার্ব। তাহলে আমরা আগে দেখে নেব অক্সিলারি ভার্ব কী কী হয়, মেন ভার্ব কী কী হয়। কারণ টেন্স যখন আমরা পড়ছি, টেন্সটা কি টাইম অফ অ্যাকশন। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে ভার্ব। টেন্সটা কি? টাইম অফ অ্যাকশন। তো অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে বেসিক্যালি ভার্ব। অ্যাকশন রিপ্রেজেন্টস, অ্যাকশন ইজ রিপ্রেজেন্টেড বাই এনি ভার্ব। তাহলে আমরা দেখে নেব ভার্ব কত রকমের হয় সেন্টেন্সে। সেন্টেন্সে আমরা কত রকমের ভার্ব ইউজ করি এটা আমরা আগে দেখে নেব, কারণ এগুলো আমাদের টেন্স করতে গেলে লাগবে। দেখো সেন্টেন্সে আমরা মূলত দু রকমের ভার্ব ইউজ করি, একটা অক্সিলারি ভার্ব or helping verb, একটা অক্সিলারি ভার্ব or helping verb। আর দু নম্বর কি? একটা অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব, আর দু নম্বর মেন ভার্ব। বেসিক্যালি উই ইউজ দিস টু টাইপস অফ ভার্বস ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে আমরা বেসিক্যালি এই দুই ধরনের ভার্ব ইউজ করি, একটা অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব, আর সেকেন্ড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সেকেন্ড হচ্ছে মেন ভার্ব। এই অক্সিলারি ভার্ব কি কি হয়? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অক্সিলারি ভার্ব? বেসিক্যালি কি কি অক্সিলারি ভার্ব হয়? ডু ভার্ব হয়, বি ভার্ব হয়, হ্যাভ ভার্ব হয়, আরেকটা অক্সিলারি ভার্ব হয় সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, মডালস। বেসিক্যালি এই চার রকমের অক্সিলারি ভার্ব হয়, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মডালস। আর মেন ভার্ব কি হয়? মেন ভার্বের ডিফারেন্ট ফর্মস আমরা ইউজ করি, লাইক V1, V2, V3, V4, V5। বেসিক্যালি এই পাঁচটা হচ্ছে মেন ভার্বের ফর্ম। দিস আর ডিফারেন্ট ফর্মস অফ মেন ভার্ব। যেগুলো আমরা লিখলাম সেগুলো কি? দিস আর ডিফারেন্ট ফর্মস অফ মেন ভার্ব। ঠিক আছে, তো মেন ভার্বের ডিফারেন্ট ফর্মস, এরা ডিফারেন্ট ফর্মস অফ মেন ভার্ব। পাঁচটা ফর্ম বেসিক্যালি আছে মেন ভার্বের, V1, V2, V3, V4, V5। এর মধ্যে V1 কোনটা? V1 বলতে আমরা কি বোঝাই? V1 হচ্ছে অরিজিনাল ফর্ম, লিখে নাও ব্র্যাকেটে, V1টা হচ্ছে অরিজিনাল ফর্ম। V2টা কি? V2টা হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্ম, V2টা। V3টা কি? V3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। V4টা কি? V4টা হচ্ছে
ভার্ব প্লাস আইএনজি। V5টা কি? V5টা হচ্ছে ভার্ব প্লাস এস অর ইএস। V5টা হচ্ছে ভার্ব প্লাস এস অর ইএস। ফর এক্সাম্পল, ধরো একটা অরিজিনাল ফর্ম রয়েছে গো, এর পাস্ট ফর্ম কি হবে? V2 ওয়েন্ট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গো ওয়েন্ট গন। V4 কি হবে? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটা হবে গোয়িং। V5টা কি হবে? ভার্ব প্লাস এস অর ইএস। V5টা গোস। ঠিক আছে? দিস আর ডিফারেন্ট ফর্মস অফ মেন। এটা লিখে নাও সবাই। এবার আমরা দেখব ডু ভার্বের মধ্যে কি কি ভার্ব আছে। এবার আমরা অক্সিলারি ভার্বে আসছি। ডু ভার্বের মধ্যে আছে ডু, ডিড আর ডাস। বি ভার্বের মধ্যে কি আছে তোমরা জানো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্বের মধ্যে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডালসের মধ্যে কি আছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু। অট টু মানে বেসিক্যালি শুড। হ্যাঁ, তাহলে বললাম ইউ শুড ডু দিস, ইউ অট টু ডু দিস, একই ব্যাপার। অট টু, নিড নট, ডেয়ার নট। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড নট, ডেয়ার। লিখা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড নট, ডেয়ার। অট টু, নিড নট, ডেয়ার। লিখা। ঠিক আছে? এগুলো হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ মেন ভার্ব। দিস আর বেসিক্যালি ডিফারেন্ট ফর্মস অফ মেন ভার্ব। এরা হচ্ছে মেন ভার্বের ডিফারেন্ট ফর্মস, ডিফারেন্ট ফর্মস অফ মেন। ঠিক আছে? এবার দেখো মেন ভার্বের যে ডিফারেন্ট ফর্মস আছে, ডিফারেন্ট মেন ভার্বসের ফর্মসের সাথে ডিফারেন্ট অক্সিলারি ভার্বের কি রিলেশন, এটা আমাদেরকে স্টাডি করতে হবে। উই নিড টু স্টাডি দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট অক্সিলারি ভার্ব উইথ ডিফারেন্ট ফর্মস অফ মেন ভার্ব। ঠিক আছে? উই নিড টু স্টাডি দ্য রিলেশন বিটুইন ডিফারেন্ট অক্সিলারি ভার্ব উইথ ডিফারেন্ট ফর্মস অফ মেন ভার্ব। তো মনে রাখবে ডু ভার্বের সাথে আমরা সব সময় মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করি। অলওয়েজ রিমেম্বার, দেখো আমি পাশে লিখেছি, ডু ভার্বের সাথে আমরা সব সময় মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করি। কখনো ডু ভার্বের সাথে অন্য কোনো ফর্ম হয় না। তার থেকেও বড় কথা, ডু ভার্ব আমরা কোথায় ব্যবহার করি? ওয়্যার টু ইউজ ডু ভার্ব। ডু ভার্ব আমরা কোথায় ব্যবহার করি? বেসিক্যালি এটাকে আমরা ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। বেসিক্যালি এটাকে আমরা ব্যবহার করব কোথায়? নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা কাকে ব্যবহার করব? ডু ভার্বকে ব্যবহার করব। অন্য জায়গায় আমরা ব্যবহার করব না। কিরকম?
ধরো বললাম she sings Rabindra Sangeet. She sings Rabindra Sangeet. এটা পজিটিভ সেন্টেন্স, এখানে কোনো ডু ভার্ব নেই। কিন্তু আমি যদি একে নেগেটিভ সেন্টেন্সে লিখতে চাই তো নো বা নট আমাদের ইউজ করতে হবে। নো বা নট আমরা কার সাথে ইউজ করব? ডু ভার্বের সাথে। তো যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এর সাথে আমাদের যদি এটাকে আমরা নেগেটিভ করি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা যে নটটা ইউজ করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আমরা নটটা কার সাথে ইউজ করব? ডাজের সাথে। তো আমরা এখানে কি বলবো? she does not sing Rabindra Sangeet. এবার দেখো, যখন আমি এই ডাসটা ইউজ করছি, কারণ সিংসটা এখানে এস রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন আমি ডাস বলবো ডাজের সাথে কিন্তু সিংস হবে না, কি হবে? সিং হবে। কেন হবে? কারণ আমি একটু আগেই তোমাদের বললাম ডু ডিড ডাস যখনই সেন্টেন্সে থাকবে তখন আমরা এর সাথে মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করব। ওকে, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স নট লাগাবো তখনও আমরা কি করব না, এর সাথে সিঙ্গিলি। যদি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের সাবজেক্টের আগে লিখছি, ডাস সি, তখন কি হবে? ডাস সি সিং রবীন্দ্র সঙ্গীত। অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় না, অক্সিলারি ভার্বটাকে আমরা লিখি কোথায়? না, সাবজেক্টের আগে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব শুড বি রিটেন বিফোর সাবজেক্ট। এবার যেহেতু আমরা এখানে ডাস দিয়ে শুরু করেছি, এই জন্য এখানে কিন্তু সিং হবে, সিংস হবে না। বুঝতে পারলে? এবার দেখো, তাহলে আমরা এখানে দেখলাম যে মেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। তো মেন ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব আইদার ডু ইউজ করব অর ডাজ ইউজ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ, অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি সব ক্ষেত্রে ডু। থার্ড পারসন প্লুরাল হোক বা সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল বা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, আমরা ডু ইউজ করব। ধরো বললাম ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট। এখানে আমি যদি মনে করি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি করতে হয় না, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে লিখতে হয়। সো হুইচ ইজ অক্সিলারি ভার্ব হিয়ার? এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে আগে তোমাকে সেটা বুঝতে হবে। হুইচ ওয়ান ইজ অক্সিলারি ভার্ব হিয়ার? এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? ইউর সাথে, এর প্লেটা তো মেন ভার্ব, ইউর সাথে অক্সিলারি ভার্ব হয় ডু। অর্থাৎ এই প্লে থেকে আমরা ডুকে বার করে নেব। আমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তখন বলতে হবে ডু ইউ প্লে ক্রিকেট। আমি যদি নেগেটিভ সেন্টেন্স করি, ইউ ডু নট প্লে ক্রিকেট, ইউ ডু নট প্লে ক্রিকেট। কারণ দেখো এখানে কিন্তু যেহেতু সেকেন্ড পারসন রয়েছে, সুতরাং অক্সিলারি ভার্ব ডু। কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা ডাজ। যদি এটা আমরা পাস্ট টেন্সে ইউজ করি, পাস্ট টেন্স, ধরো বললাম আই রোট আ লেটার, এখানে রোডটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তো আমি যদি নেগেটিভ সেন্টেন্স করি, এর নেগেটিভ যদি আমি বলি, তখন আমাকে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব বার করতে হবে। পাস্ট টেন্সে তো ডিড হয় অক্সিলারি ভার্ব, সে আই এর সাথেও ডিড হয়, হি এর সাথেও ডিড হয়, সবার সাথেই ডিড হয়। তাহলে আই ডিড নট যদি নেগেটিভ করি তখন কিন্তু রোট হবে না, কি হবে? আই ডিড নট রাইট এ লেটার।
ঠিক আছে, তখন কি হবে, আই ডিড নট রাইট এ লেটার। অর্থাৎ ডিড যখন হচ্ছে তখন কিন্তু এখানে আর রোট হবে না, ডিডের সাথে আমরা রাইট ইউজ করব। কেন আমরা ডিডটা বার করলাম? কারণ আমাকে নেগেটিভ সেন্টেন্স বলতে হবে, অর্থাৎ নটটা তো মেন ভার্বের সাথে বসে না। নো বা নট শুড বি অ্যাটাচড উইথ এনি অক্সিলারি ভার্ব, সো উই নিড টু এক্সট্রাক্ট অক্সিলারি ভার্ব ফ্রম দ্য মেন ভার্ব। So here in this sentence the auxiliary verb is did because the main verb was wrote which is in past tense. Okay, আমি যদি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তখন আমাদের বলতে হবে ডিড হি, তখন কিন্তু রোট হবে না, কি হবে, ডিড হি রাইট এ লেটার। ইভেন যদি এটা আই এর পরিবর্তে হি বা শি বা এ বি সি ডি যা ইচ্ছা হতো, পাস্ট টেন্সে কিন্তু কখনো ডাজ হয় না, সবসময় হি হয়, অলওয়েজ ডিড হয়। ঠিক আছে, তো যাই হোক, এটা ছিল আমাদের ডু ভার্ব এবং তার সাথে মেন ভার্বের ডিফারেন্ট ফর্মস। তোমরা কি আমার সাথে সাথে নোট করে নিচ্ছ একবারে? আর ইউ মেকিং নোটস? ওকে, তাও নোট করার সাথে সাথে আমি একটা কথা বলবো, আমি যখন একটা পেজ পুরো লিখে ফেলবো একবার স্ক্রিনশট নিয়ে রাখবে, পরে একবার মিলিয়ে নেবে, যদি কোনো কিছু মিস যায় সেটা পরে টুকে নেবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসছি বি ভার্ব। বি ভার্বের সাথে মেন ভার্বের কোন ফর্ম হয়? অলওয়েজ ফোর্থ ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, অ্যাক্টিভ ভয়েসে। বি ভার্বের সাথে আমরা মেন ভার্বের ফোর্থ ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। কোথায় ইউজ করি? অ্যাক্টিভ ভয়েসে। কি বললাম বুঝতে পারলাম? বি ভার্বের সাথে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করি, কোথায় ইউজ করি না অ্যাক্টিভ ভয়েসে। বি ভার্বের সাথে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করব কোথায় না অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে মেন ভার্বের থার্ড ফর্ম। ধরো বললাম আই অ্যাম গোয়িং, ইউ আর গোয়িং। ঠিক আছে, আই অ্যাম গোয়িং, ইউ আর গোয়িং, আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, ইউ আর ডুইং ইউর ওয়ার্ক। তো যখনই আমরা বি ভার্ব দেখব, বি ভার্বের সাথে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করবো। ধরো বললাম হি ইজ মেকিং টয়েস। তো এখানে ইজটা কি? অক্সিলারি ভার্ব, বি ভার্ব, তার সাথে আমরা মেন ভার্বের কোন ফর্ম ইউজ করছি? ভার্ব প্লাস আইএনজি, ফোর্থ ফর্ম। এটা কোন ভয়েসে আছে? এটা অ্যাক্টিভ ভয়েসে। যদি প্যাসিভ ভয়েসে লিখি তখন আমাকে এরকম ভাবে লিখতে হবে, টয়েস আর বিং মেড বাই হিম। এটা আমি তোমাদের যখন ভয়েস চেঞ্জ করাবো তখন এটা আমরা ডিটেলসে পড়বো। আপাতত মনে রাখো, প্যাসিভ ভয়েসে আমরা এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করি, বাট অ্যাক্টিভ ভয়েসে আমরা বি ভার্বের পরে মেন ভার্বের ফোর্থ ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। ঠিক আছে, বুঝতে পারলে? এভরিবডি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম বি ভার্বের সাথে আমরা মেন ভার্বের ফোর্থ ফর্ম ইউজ করব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, যদি এই ভার্বগুলো থাকে এদের সাথে আমরা সবসময় মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। তো এদের সাথে হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাথে আমরা সবসময় মেন ভার্বের থার্ড ফর্ম। আমরা বলি না আই হ্যাভ টেকেন দিস, ইউ হ্যাভ টেকেন দিস, আই হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ডান দিস, তাই না? ধরো তুমি বললে যে আই have done this, তো I have done this, তো এই have এর সাথে আমরা মেন ভার্বের কোন ফর্ম ইউজ করছি? মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি, I have done this। have এর সাথে আমরা মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। সিমিলারলি you have done this বা you have taken notes। ওকে,
সো আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে মেন ভার্বের কোন ফর্ম ইউজ করব? থার্ড ফর্ম। লাস্ট চলে আসি আমরা মডালস। মডালসটা কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড নট, ডেয়ার নট, এগুলো কি? এরা হচ্ছে মডালস। ঠিক আছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড নট, ডেয়ার নট, দে আর হোয়াট? দে আর বেসিক্যালি মডালস। তো এই মডালসের সাথে সবসময় মনে রাখবে মেন ভার্বের অরিজিনাল ফর্ম হয় সবসময়। কোন ভয়েসে? অ্যাক্টিভ ভয়েসে। তো মডালসের সাথে মনে রাখবে সব সময় মেন ভার্বের অরিজিনাল ফর্ম হয় কোথায়? না অ্যাক্টিভ ভয়েসে। অলওয়েজ রিমেম্বার। ধরো বললাম যে হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, বাট আমি যদি বলি হি ক্যান, তো হি ক্যানের পরে কি হবে? হি ক্যান রান ফাস্ট, তখন কিন্তু আর রানস হবে না। কারণ কি? না ক্যানটা হচ্ছে মডালস। আমি যদি বলি হি শুড, তখনও কিন্তু রান ফাস্টই হবে। হি শুড রান ফাস্ট, কারণ শুডটা কি? শুডটা হচ্ছে মডালস। ইভেন আমরা যদি এর নেগেটিভ ফর্ম করি হি শুড নট রান ফাস্ট, জাস্ট নটটা আমরা মডাল অক্সিলারি ভার্বের সাথে লাগিয়ে দেব। ঠিক আছে? নটটা আমরা মডাল অক্সিলারি ভার্বের সাথে লাগিয়ে দেব। ওকে, এবার ধরো একটা সেন্টেন্স বলছি, হি নিডস টু ওয়ার্ক হার্ড, হি নিডস টু ওয়ার্ক হার্ড। এখানে যে নিডস রয়েছে, এই নিডসটা কি? মেন ভার্ব। এই নিডসটা কি? নিডসটা কিন্তু মেন ভার্ব। এবার যেহেতু হি রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হি এর পরে নিডস ইউজ করছি আমরা, হি নিডস টু ওয়ার্ক হার্ড। ওকে, এবারে আমি যদি এর নেগেটিভ ফর্ম ইউজ করি, এর সাথে নট লাগাই, তখন কিন্তু হি নিডস নট হবে না, হি নিড নট ওয়ার্ক হার্ড। এবার তুমি বলবে স্যার কেন? নিডের সাথে আমরা, নিডকে আমরা বলছি মেন ভার্ব, কিন্তু নিডের সাথে যখন নট লেগে যাচ্ছে না, তখন নিড নটটা কিন্তু হয়ে যাচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। কি হয়ে যাচ্ছে? নিড নটটা হয়ে যাচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। নিড নটটা কিন্তু হয়ে যাচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে? নিড নটটা কি হচ্ছে? মডাল অক্সিলিয়ারি ভার্ব। এবং যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্বের সাথে আমরা মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করি। ধরো বললাম হি ডেয়ার্স টু ডু দিস। ডেয়ার মানে কি? সে রিস্ক নিয়েছিল, এই কাজটা করার ঝুঁকি নিয়েছিল। হি ডেয়ার্স টু ডু দিস। কিন্তু আমি যখনই এর নেগেটিভ সেন্টেন্স ইউজ করব, তখন কিন্তু হি ডেয়ার নট ডু দিস, হি ডেয়ার নট ডু দিস। কারণ ডেয়ারটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ডেয়ারের সঙ্গে যখন আমরা নট লাগাচ্ছি, এটা কিন্তু হয়ে যাচ্ছে মডালস। ডেয়ারটা মেন ভার্ব, কিন্তু ডেয়ারের সঙ্গে যখন নট লাগাচ্ছি, ডেয়ার নটটা হয়ে যাচ্ছে মডালস। এই জন্য আমরা ডেয়ার্স নট বলবো না। আর মেন ভার্বের পরে আমরা এখানে ইনফিনিটিভ ইউজ করব, কিন্তু মডালসের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ করব। দেখো এখানে টু নেই। এবার বেয়ার ইনফিনিটিভ কি, সেটা আমি যখন ইনফিনিটিভ পড়াবো তখন বলবো। তো মনে রাখবে, যখনই কোনো মডালস থাকে, তখন তার সাথে মেন ভার্বের অরিজিনাল ফর্ম আমরা ইউজ করি। কোথায় ইউজ করি? না অক্সিলিয়ারি ভার্বে। ঠিক আছে? কি বললাম? যখনই আমরা কোনো মডাল অক্সিলারি ভার্ব ইউজ করব, তার সাথে আমরা মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করব। যে কোনো মডালস, ভালো করে বুঝবে এই জায়গাটা, যে কোনো মডাল অক্সিলিয়ারি ভার্ব, এভি মানে অক্সিলিয়ারি ভার্ব, এর সাথে আমরা মেন ভার্বের অরিজিনাল ফর্ম ইউজ করব। কখন ইউজ করব?
না অ্যাক্টিভ ভয়েস? এক্সাম্পল ধরো বললাম হি শুড ডু, হি শুড ডাজ হবে না এখানে, হি শুড ডু হিজ ওয়ার্ক প্রপারলি। কিন্তু এটাই যদি প্যাসিভ ভয়েস হয় তখন এর সাথে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। যদি প্যাসিভ ভয়েস হয় এর সাথে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। কিরকম? ধরো বললাম his work should be done by him properly. His work should be done, এখানে কিন্তু ডান হবে, কারণ যখনই শুড বি হচ্ছে প্যাসিভ ভয়েসে এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম। হিজ ওয়ার্ক শুড বি ডান বাই হিম properly. His work should be done by him properly. His work should be done by him properly. His work should be done by him properly. Okay? তো যখন আমরা যে কোনো মডেল অক্সিলারি ভার্বকে প্যাসিভ ভয়েসে আমরা ইউজ করব, যে কোনো মডেল অক্সিলারি ভার্বকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ইউজ করব তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো। ঠিক আছে, লিখে নাও এটাকে, লিখে একবার শুরু থেকে একবার দেখে নাও। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো এত পর্যন্ত? বুঝতে পেরেছো? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এনি ডাউট। আমরা ভার্বের বেসিক কনসেপ্টটা দেখলাম, কারণ আমরা বেসিক্যালি টেন্স দিয়ে শুরু করেছিলাম। আজকে আমাদের টপিক ছিল টেন্স। তো টেন্সের ক্ষেত্রে টেন্স মানে কি? টাইম অফ অ্যাকশন। অ্যাকশন অর্থাৎ ভার্ব। তো ভার্ব আমরা সেন্টেন্সে বেসিক্যালি দু ধরনের ইউজ করি, একটা অক্সিলারি ভার্ব, একটা মেন ভার্ব। তো আমরা অক্সিলারি ভার্বের ডিফারেন্ট ক্লাসিফিকেশন দেখলাম এবং মেন ভার্বের ডিফারেন্ট ক্লাসিফিকেশন দেখলাম, এবং সেই সঙ্গে আমরা ডিফারেন্ট অক্সিলারি ভার্বের সাথে মেন ভার্বের ডিফারেন্ট ফর্মসের রিলেশন দেখলাম। তাহলে এত পর্যন্ত কারোর কোনো ডাউট নেই? ঠিক আছে, ওকে চল এবার আমরা অ্যাকচুয়ালি টেন্সটা স্টার্ট করছি। টেন্স বেসিক্যালি টাইম অফ অ্যাকশন। যেহেতু টেন্স টাইম অফ অ্যাকশন, এবার টাইম করকম হয়? টেন্স বলতে কি? বেসিক্যালি টাইম অফ অ্যাকশন। টাইম আবার করকমের হয়? টাইম বলতে করকম হয়? টাইম তিন রকম হয়। ধরো এখন বাজে 8:30, 8:30। এটা কি? এটা প্রেজেন্ট টেন্স। এর রেসপেক্টে ধরো 7টা, 7 AM, এটা কি? পাস্ট টেন্স না? যে ঘটনাটা আগে ঘটেছে। আর ধরো 10টা, 10 AM, এটা এখনো বাজেনি, এটা কি? ফিউচার। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি টুডে, আজকে, এটা প্রেজেন্ট। গতকাল, পাস্ট। টুমোরো, এটা কি? ফিউচার। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো আমরা
প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক, এই প্রত্যেকটা টেন্সের মাধ্যমে বেসিক্যালি আমরা কি বোঝাই? দ্য টাইম অফ দ্য অকারেন্স অফ এনি অ্যাকশন, দ্য টাইম অফ দ্য অকারেন্স অফ এনি অ্যাকশন, অ্যাকশনটা কখন ঘটেছে। তো আমরা এক একটা করে টেন্সকে আলোচনা করব। আমি প্রথমে বেসিকটা একটু বলে দেব, দিয়ে তারপরে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য টেন্সের যে অ্যাডভান্স লেভেলটা দরকার সেটাতে আসবো। বাট বিফোর আই স্টার্ট দ্য অ্যাডভান্স লেভেল উই নিড টু ফার্স্ট ফলো দ্য বেসিক রুলস, কারণ বেসিকটা যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না। তো যে কোনো টেন্সের চারটে পার্ট থাকে। আমি যদি প্রেজেন্ট টেন্স বলি, প্রেজেন্ট টেন্সের কটা ফর্ম? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, আর ফাইনালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখুন। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে বেসিক্যালি প্রেজেন্ট টেন্সের এই চারটে পার্ট। এবার দেখো, আমি স্ট্রাকচারগুলো একটু লিখে দিচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্টের। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি? ধরো, আই ডু মাই ওয়ার্ক, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের মূলত প্রেজেন্ট ফর্মটা হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, কারণ কন্টিনিউয়াসে আই এম ডুইং মাই ওয়ার্ক, ইউ আর ডুইং ইউর ওয়ার্ক, হি ইজ ডুইং হিজ ওয়ার্ক। তো এম ইজ আর, অথবা ভার্বের তার সাথে ভার্বের ফোর্থ ফর্ম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। ভার্বের ফোর্থ ফর্ম বলতে আমরা কি বুঝবো? ভার্ব প্লাস আইএনজি, এবং তারপরে অবজেক্ট থাকবে। প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে মেন ভার্বের থার্ড ফর্ম, এবং ফাইনালি কি থাকবে? অবজেক্ট থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, তার সাথে বিন, তার সাথে কি? ভার্ব প্লাস আইএনজি, তার সাথে অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ, আই হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক,
হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এর সাথে দুটো জিনিস হয়, আইদার ফর না হলে সিন্স। যদি ফর হয় তো ফরের জন্য ডিউরেশন, আর যদি সিন্স হয় তো সিন্সের জন্য স্টার্টিং টাইম। ফর হলে ফরের জন্য ডিউরেশন, আর সিন্স হলে সিন্সের জন্য স্টার্টিং টাইম। এই চারটে ফর্ম্যাট আগে লিখে নাও। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি। ধরো সিম্পল প্রেজেন্ট টেন্স, আই বা আই অ্যাম, সাপোজ আই টিচ ইংলিশ। যদি আই এর পরিবর্তে হি হয়, হি টিচেস ইংলিশ হবে। শি হলে শি টিচেস ইংলিশ। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তখন কি বলবো আমরা? I am teaching English. I am teaching English. যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তখন আমরা কি বলবো? I have taught English. কারণ প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাজ আর হ্যাভের সাথে মেন ভার্বের থার্ড ফর্ম। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তো সেক্ষেত্রে আমি কি বলবো? আই হ্যাভ বিন টিচিং ইংলিশ। এবার যদি ফর দেই তখন আমরা বলবো ফর 2 hours, 2 ঘন্টা ধরে আমি ইংলিশ পড়াচ্ছি। আর যদি সিন্স দেই ধরো বললাম সিন্স 7 AM। তো সিন্স হলে স্টার্টিং টাইম, ফর হলে ডিউরেশন। কিন্তু মনে রাখবে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হবে। এই ফর আর সিন্সের মধ্যে ডিফারেন্সটা মনে রাখবে। লিখে নাও এটা।
ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেনে কিরকম আসে পরীক্ষায়। আমি একটা সেন্টেন্স তোমাদের দিচ্ছি, তোমরা বলবে ঠিক না ভুল। তোমরা বললাম nowadays he teaches physics because the teacher of physics has been absenting himself for 1 month. বলো তো সেন্টেন্সটা পড়ে। Nowadays he teaches physics because the teacher of physics has been absenting himself for 1 month. এরকম কটা পার্ট দিয়ে দিল আর লাস্টে দিল নো এরর। যদি সেন্টেন্সটা ঠিক থাকে then your answer will be no error. Now can you tell me, is there any problem in this sentence? সেন্টেন্স ঠিকই আছে। ঠিক আছে, ওকে, বলো আর কেউ বলবে। স্যার এই যে বিকজ অফ টিচার অফ ফিজিক্স এর জন্য হি লিখলেই তো হয়ে যেত স্যার। দেখো এখানে সেন্টেন্সটাকে ভালো করে আগে তোমাকে অ্যানালিসিস করতে হবে, কি বলছে সেন্টেন্সে। দেখো এখানে কি বলছে যে নাওএডেজ বর্তমানে সে ফিজিক্স পড়াচ্ছে। কেন? বিকজ দ্য টিচার অফ ফিজিক্স, ফিজিক্সের যিনি টিচার তিনি অ্যাবসেন্টিং হিমসেলফ, আসছেন না, ফর 1 মান্থ, 1 মাস ধরে তিনি আসছেন না। অ্যাবসেন্টিং হিমসেলফ, তিনি 1 মাস ধরে আসছেন না। তো দেখো এখানে আগে তোমাকে বুঝতে হবে যে কোন কোন টেন্স ইউজ করা হয়েছে। হি টিচেস ফিজিক্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বিকজ দ্য টিচার অফ ফিজিক্স, এটা তো ঠিক আছে, অনেকে বলবে ফিজিক্স টিচার হবে, কিন্তু না, সবসময় যখনই তুমি লিখবে কোনো সাবজেক্টের টিচার, টিচার অফ ফিজিক্স, টিচার অফ ম্যাথমেটিক্স, ফ্যাকাল্টি অফ ম্যাথমেটিক্স, ফ্যাকাল্টি অফ ইংলিশ, ওকে, এটা ঠিক আছে, দিস ওয়ান ইজ কারেক্ট। হ্যাজ বিন অ্যাবসেন্টিং হিমসেলফ, হ্যাজ বিন অ্যাবসেন্টিংটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ ফর 1 মান্থ, অর্থাৎ 1 মাস আগে সে অ্যাবসেন্ট করা শুরু করেছে এবং এখনো তার অ্যাবসেন্ট সে করছে। হিমসেলফটা কি? হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যাবসেন্ট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব,
এরপরে কোনো অবজেক্ট ছিল না, এই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা ইউজ করলাম অবজেক্ট হিসাবে। যেহেতু অ্যাবসেন্টের পরে কোনো অবজেক্ট নেই, সেই কারণে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করছি অবজেক্ট হিসাবে। So nowadays he teaches physics because the teacher of physics has been absenting himself for 1 month. দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, যেটা টিচার অফ ফিজিক্স, এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার হিমসেলফটা কি? এটা অ্যাবসেন্টের অবজেক্ট হিসেবে কাজ করছে। দেন ফর, তার সাথে ডিউরেশন, এটা ঠিক আছে। হি টিচেস ফিজিক্স, এখানেও স্ট্রাকচার ওয়াইজ হি টিচেস ফিজিক্স, ঠিক আছে। হি এর পর টিচেস হয়, আই এর পর টিচ হয়, তোমরা এটা জানো, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, দেখো আমাদেরকে সবসময় জানতে হবে শুধুমাত্র টেন্সের গ্রামাটিক্যাল ফরমেশন দেখলেই হবে না ঠিক আছে কিনা, দেখতে হবে যে যে টেন্সটা আমরা এখানে ইউজ করেছি whether it is judicious to apply here, whether it is judicious to apply here, ঠিক আছে? অর্থাৎ আমরা সঠিক টেন্স কি এখানে ইউজ করেছি? কারণ দেখবে এররের দুটো পার্ট থাকে। যখন তুমি এরর ডিটেকশন চেক করবে না, এরর ডিটেকশন চেক করার সময় দু রকম এরর থাকে। একটা হচ্ছে স্ট্রাকচারাল এরর, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন এরর। মানে whether it is justified to apply this tense here, that is called application. যেমন ধরো প্রথম পার্টে আমরা লিখেছি হি টিচেস ফিজিক্স, অর্থাৎ কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। নাও whether it is justified to apply simple present tense here, that's the main important thing. আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে ইউজ করেছি, তো সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করাটা কি এখানে সঠিক, এটা আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা কি করব, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনেশনটা আগে জানব। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল প্রেজেন্ট টেন্স? তোমরা লিখে রাখো একটা লাইন। আমি যদি বলি সিম্পল প্রেজেন্ট টেন্স, এর ডেফিনেশন কি? ইট indicates the regular activity of present time বা present tense. It indicates কি? রেগুলার অ্যাক্টিভিটি অফ প্রেজেন্ট টাইম, অর্থাৎ প্রেজেন্ট টাইমের রেগুলার অ্যাক্টিভিটিসকে ইন্ডিকেট করে। এটা কি ইন্ডিকেট করে না? প্রেজেন্ট টাইমের রেগুলার অ্যাক্টিভিটিসকে ইন্ডিকেট করে। ইট ইন্ডিকেটস দ্য রেগুলার অ্যাক্টিভিটিস অফ দ্য প্রেজেন্ট টাইম, ঠিক আছে? প্রেজেন্ট টাইমের রেগুলার অ্যাক্টিভিটিসকে ইন্ডিকেট করে। ওকে, অর্থাৎ দেখো প্রেজেন্ট টাইমের রেগুলার অ্যাক্টিভিটিসকে যদি ইন্ডিকেট করে, যে কাজটা আমরা বর্তমানকালে রেগুলার বেসিসে করে থাকি, তো এই সেন্টেন্সটা পড়ে তোমার কি মনে হচ্ছে? এই যে হি টিচেস ফিজিক্স, এখানে কি রেগুলার অ্যাক্টিভিটিসকে ইন্ডিকেট করছে মিনিং ওয়াইজ? রেগুলার অ্যাক্টিভিটিস মানে কি? যে কাজটা আমি রোজ করি, এটা আমার পেশা। কিন্তু এখানে তো পরিষ্কার বলে দিয়েছে যে টিচার অফ ফিজিক্স হ্যাজ বিন অ্যাবসেন্টিং হিমসেলফ ফর 1 month, 1 মাস ধরে আসছে না, সেই জন্য তার জায়গায় সে ফিজিক্স পড়াচ্ছে। অর্থাৎ এটা কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস নয় ফর দ্য টাইম বিং। যেহেতু ফিজিক্সের যে রেগুলার টিচার তিনি অ্যাবসেন্ট আছেন, এই জন্য তার জায়গায় ফর দ্য টাইম বিং সে কি করছে না? ফিজিক্স পড়াচ্ছে। কি বললাম বুঝতে পারলে? তো সেই জন্য এটা কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস নয়, এটা টেম্পোরারি অ্যাক্টিভিটিস। ওয়েন দ্য regular teacher comes back, he will again take the class. So it indicates
টেম্পোরারি অ্যাক্টিভিটিস হেয়ার। তো টেম্পোরারি অ্যাক্টিভিটিসের জন্য আমরা কি ইউজ করব বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? অ্যাকশন অফ দিস মোমেন্ট, ইট ইন্ডিকেটস the present activity or it indicates the action at present. Action at present of present tense. It indicates action at present of the present tense. অর্থাৎ এই মুহূর্তে যে কাজ হচ্ছে এটা রেগুলার অ্যাক্টিভিটিস নয়, এই মুহূর্তে যে কাজ হচ্ছে। তো এটা তো টেম্পোরারি অ্যাক্টিভিটিস, বা আমরা বলতে পারি it indicates temporary activities of present tense। তো এটা তো টেম্পোরারি বেসিসে, কারণ সে তো ফিজিক্সের অ্যাকচুয়াল টিচার এখানে নয়। হি মে বি দ্য টিচার অফ সাম আদার ক্লাসেস, অর হি মে বি দ্য টিচার অফ ম্যাথমেটিক্স or any other subject. The teacher of physics has been absenting himself for 1 month, that's why he is taking their classes. তো আমরা বলতে পারি nowadays he is teaching physics হবে, because it is temporary activities here. তো এটা কি ধরনের এরর? আমি তোমাদের বললাম দু ধরনের এরর থাকে, একটা হচ্ছে স্ট্রাকচারাল এরর আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড এরর। তাহলে এটা কি ধরনের এরর বলো? এটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড এরর, মানে whether it is proper to apply simple present tense here, that is application error. বুঝতে পারলে? ধরো বললাম ধোনি প্লেস ফুটবল। সাপোজ যদি তোমাকে আমি বলি ধোনি প্লেস ফুটবল, ইজ দ্যাট কারেক্ট সেন্টেন্স? টেল মি, ইজ দ্যাট কারেক্ট সেন্টেন্স? ধোনি প্লেস ফুটবল, ইজ দ্যাট কারেক্ট সেন্টেন্স? এটা ভুল। যখন আমি বলছি ধোনি প্লেস ফুটবল, এটা তো প্লেস মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে যাচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, অর্থাৎ এটা ধোনির রেগুলার অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। কিন্তু ধোনি তো অ্যাকচুয়ালি ফুটবলার নয়, তার রেগুলার অ্যাক্টিভিটিস ফুটবল নয়, তার রেগুলার অ্যাক্টিভিটিস ক্রিকেট। তো এটা ভুল। আমি যদি বলি অ্যাকচুয়ালি আমাকে বলা উচিত ধোনি প্লেস ক্রিকেট, because it is his regular activities, this is correct. But আমি যদি বলি ধোনি is playing football, will it be wrong here? এটা কিন্তু ঠিক, কারণ ও এখন ফুটবল খেলছে, this is action at the moment, মানে এই মুহূর্তে কি করছে, this is what? This is action at the moment. এই অ্যাকশন অ্যাট দ্য মোমেন্ট বলতে আমরা কন্টিনিউয়াস ফর্ম ইউজ করি। কি বললাম বুঝতে পারলে? কিন্তু কখনোই ধোনি প্লেস ফুটবল বলবো না, সেক্ষেত্রে রেগুলার অ্যাক্টিভিটিস হয়ে যাবে। তো রেগুলার অ্যাক্টিভিটিস কখনো আমরা এখানে ইউজ করবো না। কি বললাম বুঝতে পারলে? কারেক্ট? মানে স্যার মানে আগেরটা ক্ষেত্রে সেন্টেন্স ঠিক থাকে, ইনফরমেশন ঠিক নেই বলতে সেটা ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু পরে ঠিক আছে, যখন তুমি বলছো ধোনি প্লেস ফুটবল, ইট মিনস ধোনি ইজ আ ফুটবলার, ইট ইজ রেগুলার অ্যাক্টিভিটিস। নো, ইট ইজ রং, হি ইজ আ ক্রিকেটার। তো ধোনি প্লেস ক্রিকেট হবে, বাট ধোনি ইজ প্লেইং ফুটবল, এখনো ফুটবল খেলছে। ক্রিকেটাররা তো মাঝে মধ্যে ফুটবল খেলে বিনোদনের জন্য, খেলতেই পারে। সো অ্যাকশন অ্যাট দ্য মোমেন্ট, সেক্ষেত্রে কিন্তু ঠিক। তাহলে মনে রাখবে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তার ইউজ কোথায় করবো আমরা? ইট ইন্ডিকেটস রেগুলার অ্যাক্টিভিটিস। আর 2 নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় ইউজ করব? ইট ইন্ডিকেটস টেম্পোরারি অ্যাক্টিভিটিস। তো এটা অ্যাপ্লিকেশন চেক করার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের চেক করে নিতে হবে যে আমরা সঠিক জায়গায় সঠিক জিনিস ইউজ করছি কিনা। ওকে, তাহলে আমরা টেন্সে আজকে এত পর্যন্ত দেখছি, পরের দিন আবার করাবো। আজকে আমরা বেসিকটা বললাম, এর পরের দিন আমরা টেন্সের বেসিকটা কমপ্লিট করে অ্যাডভান্স লেভেল শুরু করবো, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলবো সিকোয়েন্স অফ টেন্স। সো ইন নেক্সট ক্লাস আওয়ার টপিক উইল বি ফার্স্ট টু কমপ্লিট দ্য রিমেনিং পোর্শন অফ ফান্ডামেন্টাল টেন্সেস and then to start sequence of tense.
তো তোমরা আজকের রেকর্ডিংটা দেখে নেবে যারা শুরু থেকে জয়েন করোনি, লেটে জয়েন করেছো, 1 নম্বর। 2 নম্বর, আমি তোমাদের কিছু ভোকাবুলারি দিয়ে দেবো মুখস্থ করবার জন্য, আগেও দিয়েছিলাম, আবার আমি গ্রুপে দিয়ে দেবো। 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ আর ওয়ার্ড মিনিং, এই 3টে আমাদের মুখস্থ করতে হবে। আমি আজকে ইডিয়াম ফ্রেজ আর 1 ওয়ার্ড সাবস্টিটিউশনটা আগে দেবো, আর কিছু ওয়ার্ড মিনিং দেবো, সেগুলো মুখস্থ করবে। সপ্তাহে যতটা করে আমি টাস্ক দেবো, আগামী মঙ্গলবারের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আজকে আমি এখন রাখছি এত পর্যন্ত। থ্যাংক ইউ অল অফ ইউ। যদি তোমাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকে, ইউ মে আস্ক মি।